কথায় আছে হুজুগে বাঙালি, আমরা বলছি হিড়িকে বাঙালি। এই যে শীতকাল পড়েছে আর বাঙালির কিছু বিষয় নিয়ে হিড়িক পড়ে, তার মধ্যে যেটা নিয়ে সবচেয়ে বেশি হিড়িক পড়ে আমরা সেটা নিয়েই কথা বলবো। কি বলছি, শীতকাল পড়ে গেছে আর বাঙালির গায়ে সর্ষের তেল উঠুক বা না উঠুক, পায়ের তলায় কিন্তু সর্ষের সময়। আর আমরা যে দিনটা নিয়ে একটু কথা বলবো সেই দিনটার সঙ্গেও বাঙালির পায়ের তলায় সর্ষের একটা বড় সম্বন্ধ আছে। ন্যাশনাল ট্যুরিজম ডে, অর্থাৎ বেড়ানো। ভ্রমণ পিপাসু বাঙালির বেড়ানো এখন চলে সারা বছর। উইকেন্ড বা উইকডেজের যাবতীয় বাধা কাটিয়ে যে কোনো সময়ই ওই বাক্স প্যান্টরা গুছনোই থাকে, বেরিয়ে পড়লেই হলো, এইরকম একটা মন নিয়েই বেরিয়ে পড়া হয়। কিন্তু যেহেতু দুদিন পর ন্যাশনাল ট্যুরিজম ডে, আমরা এই সময়টা একটু বেশি বেশি বেড়ানো নিয়ে কথা বলবো, বিশেষ করে শীতকাল। আর এই নিয়ে আমাদের শোনাতে নিজের অভিজ্ঞতার কথা বা বেড়ানোর সঙ্গে যে অনুভূতিগুলো জড়িয়ে থাকে সেই সব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন মিডিয়া প্রফেশনাল, ভ্রমণ লেখক শ্রেয়সী লাহিড়ী। দিদি, আকাশবাণীতে আপনাকে স্বাগত। নমস্কার, ধন্যবাদ পায়েল। আমরা আজ কথা বলবো ন্যাশনাল ট্যুরিজম ডে এবং বাঙালির শীতের বেড়ানো, এবং তার সঙ্গে বেড়ানো মানেই কোথাও একটা আনন্দের সঙ্গে বোধহয় কোথাও একটা সচেতনতা বা দায়িত্বের প্রসঙ্গ চলে আসে। একদমই এই সবটা নিয়েই কথা বলবো। প্রথমেই আমরা যেটা জানতে চাইবো, ন্যাশনাল ট্যুরিজম ডে বেড়ানোর জন্য একটি বিশেষ দিন বা বেড়ানোকে উদযাপন করার একটি দিন, এটার প্রাসঙ্গিকতা নিয়ে আপনার কি মতামত? দেখো, এই যে ন্যাশনাল ট্যুরিজম ডে 25শে জানুয়ারি সেলিব্রেটেড হয়, এটা হচ্ছে মূলত সংস্কৃতি, ঐতিহ্য, প্রকৃতি আর পর্যটন শিল্পের যে গুরুত্বটা রয়েছে সেইটাকে তুলে ধরার জন্য একটা বিশেষ দিন। অ্যাকচুয়ালি পর্যটন শিল্পকে আরো কি করে এগিয়ে নেওয়া যায় সেটাকে বোঝানোর জন্য এই যে দিবসটাকে পালন করা হয়। এবার তুমি যেটা বলছো যে এটা কতটা প্রাসঙ্গিক, এটা প্রাসঙ্গিকতা সম্পর্কে যদি বলো, এটা একটা অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, সেটা আমরা সবাই জানি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা সাংস্কৃতিক বিনিময়, ঐতিহ্য। আমরা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যখন যাচ্ছি, সেই জায়গায় সংস্কৃতি, সেই অঞ্চলের পোশাক, খাবার দাবার, ভাষা, কালচার, প্রথা, ঐতিহ্য সবকিছুকেই আমরা জানতে পারছি। এটা একটা তো খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর একটা হচ্ছে সাস্টেনেবল এবং রেসপন্সিবল ট্যুরিজম, অর্থাৎ পরিবেশকে রক্ষা করা, পরিবেশ বান্ধব পর্যটন বলতে যে জিনিসটাকে বোঝায়। আরেকটা উদ্দেশ্য বলা যেতে পারে অফ বিট ডেস্টিনেশন, মানে যে সমস্ত জায়গাগুলো ঠিক ট্যুরিজমের জন্য তৈরি নয় সেগুলোকে আরো সুন্দর করে গুছিয়ে প্রমোট করা বা কিছু, বা সেগুলোকে ভবিষ্যতে আরো ভালো একটা পর্যটন শিল্পের মধ্যে নিয়ে আসা, সেটাও একটা উদ্দেশ্য। ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস খুবই রিচ, প্রতিটা রাজ্যেরই নিজস্ব আলাদা আলাদা ইতিহাস রয়েছে, সেই ইতিহাসকে তুলে ধরা। আর সবচেয়ে যেটা বড় কথা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভারতবর্ষে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমরা জানি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই যে বার্তাটা, এই বার্তাটা কিন্তু ট্যুরিজম খুব ভালো পৌঁছে দিতে পারে। আর একটা যেটা আমি বলবো সেটা হচ্ছে, কিন্তু এটাকে শুধু তুমি উদযাপন হিসেবে দেখো না, এটা কিন্তু আমাদের দেশ, আমাদের পরিবেশ এবং আমাদের সংস্কৃতিকে জানার এবং এটাকে সংরক্ষণ করার অঙ্গীকার। আমি এখন ঘুরে এলাম ব্যাস হয়ে গেল তা না, ভবিষ্যৎ প্রজন্ম যাতে এটাকে সুন্দর করে রক্ষা করতে পারে, তারই অঙ্গীকার করার জন্য এই দিবসের গুরুত্ব। বেশ, এই সংরক্ষণের প্রসঙ্গ থেকেই আসবো, এবং আপনার একটি পয়েন্ট যেখানে আপনি বলেছেন যে অফবিট ডেস্টিনেশনকে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া, বা সেই সমস্ত জায়গাগুলোয় গিয়ে আরো সেই জায়গার, এক তো আমরা বেড়াতে গেলে একটা অর্থনৈতিক উন্নতি হয়, কিছু কিছু জায়গা আছে যেখানে মানুষের পেশা মূলত নির্ভর করে ট্যুরিস্ট আসার ওপর, কিন্তু একটা বিপরীত মতও পাওয়া যায় যে অফবিট ডেস্টিনেশন বলতে আমরা সাধারণত যেগুলোকে বুঝি, সেই জায়গাগুলো যেন নিজেরাই একটা পৃথিবী, তারা একটুখানি বিচ্ছিন্ন হয়েই থাকে, মানুষজনও তাই বিচ্ছিন্ন হয়েই থাকে এবং সেটা তারা পছন্দ করে, এবং সেই বিচ্ছিন্ন জায়গাটির নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে, নিজস্ব ধ্যান ধারণা রয়েছে, চাওয়া পাওয়া রয়েছে। কোথাও সেগুলো যত মানুষের সামনে আসছে, সেটা কি কোথাও এই যে বিচ্ছিন্নতা, কোথাও তো সৌন্দর্য, তো এই সৌন্দর্যর অসুবিধা তৈরি করছে বলে আপনার তুমি মনে বলছো হয়? নষ্ট হচ্ছে জায়গাগুলো? হ্যাঁ, সেটা যেমন ঠিকই, পাশাপাশি কখনো তো তুমি প্রগতিকে আটকাতে পারবে না, উন্নয়নকেও আটকাতে পারবে না। সেই জায়গাটা থেকেই তো আস্তে আস্তে বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে সবকিছুরই পরিবর্তন হয়েছে। যে জিনিসটা আমাদের 3 জেনারেশন আগে যেভাবে চলতো, সেই ব্যবস্থায় তো আমরা এখন চলি না। আমরা এখন মেট্রো চাপি, আমরা ফ্লাইটে চাপি, কিন্তু একটা সময় গরুর গাড়ি বা পায়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায়। সেই জন্য কোনো একটা
জায়গাকে তো কখনো তুমি ধরে ওভাবে আটকে রাখতে পারবে না। এটা পৃথিবী তার প্রকৃতির স্বাভাবিক নিয়মেই বদলাবে, এগিয়ে যাবে। কিন্তু যে জিনিসটা তুমি বলছো জায়গাগুলোকে নষ্ট হচ্ছে, এবং এইটা যাতে নষ্ট না করা যায় সেক্ষেত্রে কিন্তু পর্যটকদের দায়িত্বশীল হতে হবে, মানে যেটাকে আমরা বলতে পারি সাস্টেনেবল অ্যান্ড রেসপন্সিবল ট্যুরিজম। তার সঙ্গে সরকারি উদ্যোগ থাকতে পারে, বেসরকারি উদ্যোগ থাকতে পারে, সবারই কিন্তু দায়িত্ব যে এইটাকে রক্ষা করা। এবং এটা কিন্তু একটা মানে সেই তিনটে বিন্দুকে তুমি যখন সরল রেখায় করবে, একটা হচ্ছে যারা পর্যটক তারা, যারা স্থানীয় মানুষ যারা এই পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত, আরেকটা হচ্ছে পর্যটন শিল্প মানে ব্যবসা বা বাণিজ্য হোয়াট এভার। এই তিনটে পয়েন্টকে তুমি যদি তিনটে সরল রেখা দিয়ে না জোড়ো তাহলে কিন্তু ব্যাপারটা ভেঙে পড়বে। ন্যাচারালি এই দায়িত্বটা কিন্তু সবাইকেই নিতে হবে, যিনি পর্যটক তাকেও নিতে হবে, যারা পর্যটন শিল্পের মানুষ তাদেরও নিতে হবে, এবং যারা স্থানীয় যারা রয়েছেন তাদেরকেও নিতে হবে। অর্থাৎ আপনি বলছেন এটা কোথাও একটা সম্মিলিত আর কি বিষয়, যে সম্মিলিতভাবে এটা রক্ষা করার বিষয়, যে আমরা যে জায়গাগুলো আমাদের পরিচিতি বা পরিচিত গণ্ডির বাইরে আমরা যাচ্ছি, কিন্তু যেন আমরা সেই জায়গাগুলোকে কোনোভাবে নষ্ট না করি। এবং সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের এবার তুমি যদি বলো রেসপন্সিবল ট্যুরিজম বলতে কি বোঝানো যেতে পারে, মানে সেক্ষেত্রে আমাদের কি করণীয় আছে যারা পর্যটক, আমরা পর্যটকরা হিসাবে কি করতে পারি, সেটা হচ্ছে আমরা দেখতে পারি যেন আমরা প্লাস্টিক ব্যবহার কমাতে পারি, যেখানে সেখানে প্লাস্টিক না ফেলি। আরেকটা হচ্ছে ধরো যারা ট্যুরিজম এই ইন্ডাস্ট্রিটার সঙ্গে জড়িত আছে তাদের দায়িত্বটা রয়েছে যে তারা যেন প্রাকৃতিক সম্পদ না নষ্ট করে। অর্থাৎ বিচ সাইডে আমি একগাদা গাছ কেটে ফেলে দিয়ে বড় বড় হোটেল বানালাম, বা পাহাড়ে আমি 5তলা 6তলা বিল্ডিং বানালাম, তাহলে আজকে মানে যে পরিণতি, যে ভূমিকম্প, পাহাড়ে ধস নামা বা এই যে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ছে মানুষ, এগুলো কিন্তু একটা বড় কারণ। সেটা যাই তৈরি হোক, যেভাবেই অগ্রগতি হোক না কেন, একটা সুন্দর একটা নিয়ম মেনে, যাতে ভবিষ্যতে জায়গাটা নষ্ট না হয়। আর একটা বলছি, বন্যপ্রাণী বা জঙ্গলের যে পশু যারা আছে তাদেরকে কোনো রকম ভাবে বিরক্ত না করা। আমি নিজে চোখে এরকম দেখেছি, জঙ্গল ভ্রমণ করছেন খুব উগ্র পোশাকে। জঙ্গল ভ্রমণে কিছু নিয়ম আছে, যেখানে তুমি উগ্র রঙের পোশাকে ভ্রমণ না করতে বলা হয়, তাতে যারা পশু পাখিরা রয়েছে তাদের অসুবিধা হয়, ওই রংগুলো ওদের একদম, চোখে একদম প্রভাব ফেলে। এবং পারফিউম ব্যবহার করা এটাও কিন্তু বারণ করা হয়, যে খুব উগ্র গন্ধের কোনো পারফিউম ব্যবহার না করতে। আমি নিজে দেখেছি এই পোশাকের ব্যাপারটা ছেড়েই দিলাম, প্রচণ্ডভাবে বক্স চালিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি উত্তরবঙ্গেই দেখেছি, জয়ন্তী, রাজাভাতখাওয়া এই অঞ্চলে পর্যটকরা এভাবে যাচ্ছে, কখনো পিকনিক করতে যাচ্ছে কি কখনো বেড়াতে যাচ্ছে, কিন্তু মানে প্রচণ্ড জোরে বক্স, এতে তো তারা বিরক্ত হচ্ছে। আরেক ধরনের জিনিস হয় যেটা, এই যে পশুদেরকে আমরা পর্যটনে ব্যবহার করি, যেমন ধরো হাতির পিঠে চাপিয়ে, এবং তখন তাদের ওপরে এটাকে ট্রেন করানোর জন্য বা এগুলো করানোর সময় কিন্তু তাদের ওপর একটা অত্যাচারও করা হয়। সেই জিনিসটাও কিন্তু বন্ধ হওয়া উচিত, মানে তাদেরকে তাদের মতো থাকতে দাও। ঠিক, প্রয়োজনে আমরা পশু পাখিদের ব্যবহার করে পর্যটনকে এগোবো না, তাছাড়াও তো অনেক সাফারি করা যায়, সেগুলোকে বন্ধ করতে পারলে আমার মনে হয় ভালো। আর একটা হচ্ছে ধরো যে জায়গায় আমি যাচ্ছি সেই জায়গার জল অপচয় না করা, বিদ্যুৎ অপচয় না করা। অনেকেই আছেন যেখানে থাকেন, হয়তো যখন বেড়াতে যাচ্ছেন সারা রুমের সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দিয়ে, ফ্যান চালিয়ে দিয়ে, এসি চালিয়ে দিয়ে, আজকাল অবশ্য অনেক জায়গায় কার্ড সিস্টেম হয়েছে যেখানে তোমার মানে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, কিন্তু যেখানে নেই অনেকেই করেন সেই দায়িত্বটা পালন করেন না, যে আমি যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছি আমি যে সবটা বন্ধ করে যাব, লাইট নিভিয়ে যাব, বা কলটা হয়তো খুলে রেখে গেলেন। বা অনেক টুরিস্টরা করেন, মানে আমি এরকমও শুনেছি পাহাড়ের দিকে গিয়ে যেখানে জলের সমস্যা, তারা সেখানে হয়তো কাঁচা ধোয়া করতে শুরু করে দিলেন। এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু সচেতন হওয়া জরুরি। একদমই তাই। অর্থাৎ আমরা যে প্রাত্যহিক অভ্যেসের মাধ্যমে আমাদের এখানে নিজেদের জায়গায় থাকি, সেই অভ্যেস সবকটাই যে আমরা বেড়াতে গেলে পাবো বা সেটাকে রক্ষা করতে পারবো, এটা বোধহয় না ভেবে যাওয়াই ভালো। আমরা যেখানে যাব সেখানকার পরিস্থিতি, সেখানকার সংস্কৃতি, সেখানকার চাহিদা, সেখানকার অবস্থা সবটা মেনে আমরা কাজ করব বা সেখানে থাকবো এবং তার সঙ্গে প্রকৃতিকে উপভোগ করব। প্লাস আরো একটা জিনিস দেখো, যেখানে আমরা যাব সেই জায়গার সংস্কৃতিকে সম্মান করাটা একটা বিশাল রকম দায়িত্ব থাকে। আর যদি আমরা সত্যি মানে সাস্টেনেবল এবং রেসপন্সিবল ট্যুরিজমটাকে আরো বেশিভাবে ডেভেলপ করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা
বড় করার থাকবে পর্যটকদের স্থানীয় হোমস্টেতে থাকা। বড় বড় হোটেল, বড় বড় কর্পোরেট হোটেল বা স্টার ক্যাটেগরি হোটেলে না থেকে, মানে যেটা আমি বলছি যে স্থানীয় মানুষের উন্নয়ন। স্থানীয় মানুষের উন্নয়ন তখনই হবে যখন আমি হোমস্টেতে থাকবো। দামি রেস্টুরেন্টে না খাওয়া দাওয়া করে স্থানীয় খাবারের দোকান, আমি বেড়াতে গিয়ে খুঁজবো স্থানীয় খাবারের দোকান। একটা ছোট যে ফুড যিনি বিক্রি করছেন তার কাছ থেকে আমি খাবার কিনে খাবো, তাহলেই কিন্তু সেই জায়গার মানুষের অর্থনৈতিক উন্নয়ন হবে। যদি এটা কর্পোরেটের দ্বারা পরিচালিত হয় তখন কিন্তু সে কর্পোরেটই কিন্তু প্রফিটটা নিয়ে চলে যাবে, তাতে কিন্তু স্থানীয় কয়েকজন মানুষ হয়তো চাকরি পাবে, কিন্তু প্রপার যে অর্থনৈতিক উন্নয়নটা সেটা কিন্তু হবে না বলেই আমার মত আর কি। এই নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু এটা আমার মত। বেশ, বেড়ানো নিঃসন্দেহে একটা আনন্দের বিষয় বা সুখকর বিষয়, কিন্তু অনেক সময়ই দেখা যায় বেড়াতে গিয়ে আমরা নানান কারণে আটকে পড়ি। সেটা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, রাজনৈতিক কারণ হতে পারে, বা শারীরিক অসুবিধার কারণেও আমরা অনেক সময় আটকে পড়ি। হয়তো ফেরার দিনেই যিনি বেড়াতে গেছেন বা যারা বেড়াতে গেছেন তাদের কেউ হয়তো অসুস্থ হয়ে পড়লো বা কোনোভাবে অসুবিধার কারণে আটকে পড়ি। যদি এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয় বা যেটার জন্য হয়তো আমরা প্রস্তুত ছিলাম না, সেক্ষেত্রে সবটা সামলানোর জন্য আপনি কি বলবেন, কি টিপস দেবেন? দেখো, প্রথমেই আমি বলবো, এটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে, তবে বলবো শক্ত থাকা, ভয় না পড়া। ভয় পেয়ে ভেঙে পড়লে মুশকিল আছে, এবং সেক্ষেত্রে কিন্তু উপস্থিত বুদ্ধি খাটিয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে মানুষকে, এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে যে আমি এখন এই পরিস্থিতির মধ্যে পড়েছি, আমাকে কিন্তু এই সিচুয়েশনটাকে মানিয়ে নিয়ে হ্যান্ডেল করতে হবে, যে কিভাবে এটার থেকে আমি বেরোতে পারি বা কিভাবে এটাকেই আমি মেনে নিতে পারি যে এই মুহূর্তে আমার আর কিছু করার নেই। আর খুব যদি গুরুতর খারাপ পরিস্থিতি যদি না হয় আর, তাহলে এটাকে পজিটিভ দিকে ঘুরিয়ে দেওয়া। আমি একটা জায়গায় আটকে পড়েছি, ঠিক আছে আমার কাছে টাকা পয়সা এই মুহূর্তে আছে, আমি তাহলে এই জায়গাটাকে একটু ঘুরে নিই। কিন্তু যদি খুব খারাপ পরিস্থিতির মধ্যে আমরা পড়ি, সেক্ষেত্রে কিন্তু তখন আমাকে দেখতে হবে যে কিভাবে আমি সরকারি সাহায্য পেতে পারি, সেখানে যোগাযোগ করা। তবে একটাই বলবো, ইমোশনালি নয়, একদম বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে এক্ষেত্রে। আমার যদি তার জন্য দুটো বেড়ানো কম হয়, আমি জোর করে একটা বিপদের মুখে ঝাঁপ দেওয়াটা কোনো বুদ্ধির কাজ হবে না। প্রয়োজন হলে আমাকে সেটা আমার আইটিনারি থেকে বাদ দিতে হবে। ঠিক আছে, আমার এটা হলো না, যদি ভবিষ্যতে কখনো হওয়ার থাকে হবে, কিন্তু সেই মুহূর্তে বিপদ হতে পারে জেনেও আমি কিন্তু সেদিকে আর এগোবো না। আর একটা হচ্ছে, সেজন্য সবসময় উচিত যেটা, যে বাড়তি খরচ সামলানোর জন্য সেভাবে প্রিপেয়ার্ড হয়ে যাওয়া, যে আমি যদি পরিস্থিতিতে বুঝি, এখন তো ইউপিআই ফেসিলিটি, ক্রেডিট কার্ড ফেসিলিটি এগুলো তো রয়েছে। বিদেশ ঘোরার ক্ষেত্রে আমি বলবো যে সেইভাবে প্রস্তুতি নিয়ে যাওয়াটাই উচিত, গুছিয়ে প্রস্তুতি যেটা, এবং অফিসিয়াল ডকুমেন্টস কিন্তু সমস্ত ঠিক রাখা। এবং বিদেশে তো পাসপোর্টটা তো টাকা পয়সার থেকেও গুরুত্বপূর্ণ, ওটাকে খুব ভালো করে রাখা আর কি। আর প্রয়োজনে সেই রকম খারাপ পরিস্থিতি হলে অ্যাম্বাসির সঙ্গে যোগাযোগ করে। আমি এটা অন্য দেশের ক্ষেত্রে বলছি, কারণ আমার নিজের সঙ্গে হয়েছে, তো এবারে যদিও অতটা খারাপ পরিস্থিতি হয়নি, তবুও হয়েছে প্রস্তুত থাকা। একদম একদম। সেক্ষেত্রে কোথাও একটা যাওয়ার আগে সেই জায়গার, দেশের মধ্যে হলে ট্যুরিজম ডিপার্টমেন্টের ফোন নাম্বারটাকে আগে থেকে নিয়ে রাখা, বিদেশ হলে অ্যাম্বাসি অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলোকে আগে থেকে গুছিয়ে রাখা, এইভাবে নিয়ে যেতে পারে আর কি। বেশ, আজকাল তো অনেকেই একা বেড়াতে যান, আর আমরা যেহেতু মহিলা মহলে রয়েছি এবং মেয়েদের জন্যই আমরা মূলত অনুষ্ঠান করি বা মেয়েদের জন্যই কথা বলি, সেখানে একা মেয়েরা বেড়াচ্ছে আজকাল, সাহস করে হোক বা কোথাও একটা, তারা এই সাহসটুকু দেখাচ্ছে যে একা একা বেরিয়ে পড়ছে। ভালো ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে, বেড়ানো হলো, এটা তো আর ওই ভাত ডাল বা আমাদের প্রাত্যহিক জিনিসের মতো প্রয়োজনীয় নয় ভেবে যতটা দূরে সরিয়ে রাখা হতো বা সেটাকে যতটা গুরুত্বহীন করে রাখা হতো, সেখান থেকে বোধহয় আমরা কিছুটা বেরিয়েছি। মেয়েরাও এখন একা বেড়াচ্ছে। তো এই ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতির ক্ষেত্রে একা বেড়ানোর, যদি কোনো মেয়ে একা বেড়াচ্ছে, সেই রকম ক্ষেত্রে কোথাও আটকে পড়লো, বাড়তি কিছু সচেতনতার প্রয়োজন আছে বলে আপনার মনে হয়? কারণ একা বেড়ানোর ক্ষেত্রে কি হয়, যে কোনো পরিস্থিতি ভালো হোক মন্দ হোক, সেটা একাই সামলাতে হবে। সেই জায়গা থেকে ওইটাই বললাম, যে যেটা আমি আগেও বললাম আর কি, যে সেই রকম খুব খারাপ পরিস্থিতি হলে প্রশাসনিক সাহায্য নেওয়াটা দরকার। আদারওয়াইজ কিন্তু ওই সেই মুহূর্তে কিন্তু ভীষণভাবে মাথা ঠান্ডা রেখে, ইমোশনালি নয়, একদম প্র্যাকটিক্যাল ডিসিশন নিতে হবে যে আমাকে কি করতে হবে, কি করা উচিত। কারণ তুমি যেটা বললে যে আটকে পড়ার ঘটনা, সেরকম আটকে পড়ার ঘটনা আমার একা থাকা অবস্থাতেও একবার হয়েছে, এবং আমি এবং আমার সঙ্গী ছিলাম, সেক্ষেত্রেও এরকম ঘটেছে। দুটো ঘটনা এরকম খুবই ঝামেলার মতো। অন্য ক্ষেত্রে হয়তো হয়েছে যে রেল রোকো হয়েছে, আমি 12 ঘন্টার জন্য আটকে রেখেছি, আমার সঙ্গে আরো অনেক যাত্রীও আটকে ছিল, সারা রাত হয়তো
হয়তো ট্রেনেই ছিল এরকম ভাবে, কিন্তু এইটা হচ্ছে মানে একেবারে একটা খারাপ সিচুয়েশনের মধ্যে পড়ে যাওয়ার মতো হয়েছিল। ঠিক, এই যে আপনি বলছিলেন আপনার ক্ষেত্রে এমন হয়েছে যে আপনি আটকে পড়েছেন, সেটা আপনি একা বেরিয়েও হয়েছে, আবার সেটা আপনি বেশ কয়েকজনের সঙ্গে গেছেন তখনও হয়েছেন, এরকম যদি কিছু অভিজ্ঞতা এবং সেখান থেকে আপনি কিভাবে বেরিয়েছেন দুটোই যদি আমাদের শ্রোতাদের জন্য একটু ভাগ করে নেন তাহলে ভালো হয়। আচ্ছা, আমি যেটা বলছিলাম, যেটা একটা বলছি আমি, সেটা হচ্ছে তখন আমি একা ছিলাম। আমি একটি টিমের সঙ্গে আদি কৈলাস সোম পর্বত বেড়াতে গেছিলাম, এবং টিম অ্যাকচুয়ালি আলাদা ট্রেনে তারা দিল্লি হয়ে রাজধানীতে ফিরবে, আর আমার ট্রেনটা ছিল লখনৌ থেকে আমি একদিন আগে ঢুকবো বলে আমার ফ্লাইট ছিল। এবার তোমার কি মনে আছে যে ওই যে 26শে মে 2024 রুমেল হয়েছিল সাইক্লোন, ঠিক সেই দিনটা হচ্ছে আমি লখনৌতে ট্রেনে করে সকালবেলা এসে পৌঁছে, টিম তখন আমার থেকে আলাদা হয়ে গেছে, এবং তখন হচ্ছে আমি স্টেশনে রিটায়ারিং রুম বুক করেছিলাম 9 ঘন্টার জন্য, যে আমার বিকেলে আবার ফ্লাইট, আমি তাহলে ওটা রোববার আমি ফিরে যেতে পারবো, কারণ আমাকে দিল্লি হয়ে রাজধানী ধরলে আমার আরো একটা দিন বাড়তি লাগতো, তো আমি সোমবার থেকে আবার কাজে জয়েন করতে পারবো, এরকমই আমার উদ্দেশ্য ছিল। আমি যখন লখনৌতে জাস্ট গুছিয়ে বসেছি, ফ্রেশ হব, রিটায়ারিং রুমে, সুন্দর ঘর, হোটেলের মতো একেবারে, মানে মন তখন খুশিতে টকবক করছে যাকে বলে, আর খুব সুন্দর ঘুরেও এসেছি। হঠাৎ করে আমার এক বন্ধুর মেসেজ যে কলকাতা এয়ারপোর্ট তো বন্ধ, আমি কি করে ফিরবো, এবার কি করা যায়। আমি বারবার যোগাযোগ করতে চেষ্টা করলাম, ওরা তো মানে এই দিন ফেরার তো কোনো চান্সই নেই, মানে ওই 26 তারিখ তো ফেরার কোনো চান্সই নেই, রুমেল আছড়ে পড়বে বলে ওটা বোধহয় পরের দিন সকাল 9টা পর্যন্ত বোধহয় না 10টা অবধি বন্ধ ছিল এয়ারপোর্ট বিকেল থেকে। তাহলে আমাকে কোন ফ্লাইটে ওরা অ্যাকোমোডেট করে দিতে পারবে, এবারে সেরকম তো ভাবছি কি করা যায়। এবার তার আগে আমাকে করতে হবে যেটা, এখানে তাহলে আমাকে একটা রাত্রে থাকার ব্যবস্থা করতে হবে। এবার রিটায়ারিং রুমে যিনি ম্যানেজার ছিলেন তার সঙ্গে কথা বললাম, উনি বললেন আপনার তো 3টের সময় ছেড়ে দেওয়ার কথা, তারপর আমাদের আবার 4টে থেকে তো অন্য বুকিং আছে। এবার ওই লখনৌ শহরে একজনকে নিয়ে, একজন অটো ড্রাইভার কি, তিনি স্টেশন থেকে আমার পেছন ছিলেন, উনি ওদের ভাবছিলেন আমি লখনৌ ঘুরবো, কিন্তু আমি যে তখন লখনৌতে শুধু বিশ্রাম নেবো সেটা উনি ভাবেননি। দেখলাম সে দাঁড়িয়ে আছে, আমাকে বলছে যে ম্যাডাম ঘুরতে যাবেন, তখন আমলাম যে না আমি ঘুরতে যাবো না, আমি এখন হোটেল খুঁজবো। তো এই করে 2-3টে হোটেল দেখি, এর মধ্যে আমি বাড়িতেও যোগাযোগ করি, তখন আমাদেরই মানে পারিবারিকভাবে পরিচিত একজন যার বাড়ি লখনৌতে কিন্তু তিনি কলকাতায় থাকেন, তা মিস্টার প্যাটেল, উনি তখন বললেন যে আপনি চিন্তা করবেন না, আমি আমার একটা পরিচিত একটা সেফ হোটেল আপনার জন্য ব্যবস্থা করে দিচ্ছি, আপনি ওখানে থাকুন। তা আমি সেই তখন 3টে অবধি ওখানে থেকে ওখানে শিফট করে যাই হোটেলে, এবং আমি 2 দিন পরে কিন্তু পেয়েছিলাম, মানে 2 দিন আপনাকে থাকতে হয়েছিল একা লখনৌতে, এবং যেটা আমার কোনো প্ল্যানের মধ্যেই ছিল না, এবং প্রচন্ড গরম সেই সময়, আমি যে লখনৌ ঘুরবো মানে বাইরে 42-43 ডিগ্রি চলছে, সেটার কোনো চান্স ছিল না, মানে আপনি পুরো গৃহবন্দী মতো ছিলেন। মানে ওটা না, যেহেতু আমি একজন পরিচিত লোকের বুক করে দেওয়া হোটেলে ছিলাম, এবং সেটা খুব সেফ, তার আগে নিজে যেগুলো হোটেলগুলো দেখেছিলাম আমার সেই মনে ছিল কেমন অন্ধকার, মানে আমার নিজে একা থাকতেও একটু অস্বস্তি হয়েছিল, মানে ভাবছিলাম আর কি, যেহেতু ওনার পরিচিত হোটেল আমি নিজেও কিছুটা সিকিউরড হয়ে গেলাম সেক্ষেত্রে। এবার উনি আমাকে ওনার বাড়িতে বোধহয় রাখতে একটু অস্বস্তি বোধ করেছিলেন, বোধহয় ভেজিটেরিয়ান এরকম কোনো সমস্যা কিছু ছিল আর কি। তা আমি তখন ওই হোটেলে ছিলাম ঠিকই, তারপর আমাকে অ্যাকোমোডেট 2 দিন পরে, এবং ওই 2 দিন আমি ছিলাম, কিন্তু আমি কিন্তু খুব পজিটিভ ভাবে ব্যাপারটাকে, মানে মেট্রো চাপছি, মানে লখনৌ মেট্রো চেপে ঘুরছি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, নিজের মতো নিজে, কোথায় কাবাব গলি আছে কি আছে, মানে যতটুকু এক্সপ্লোর করা যায়, হ্যাঁ ওই 2 দিনে যতটুকু এক্সপ্লোর ওই অটোকেই বললাম যে তুমি আবার এসো, আমি তোমার সঙ্গে এদিক ওদিক কোথায় গিয়ে হয়তো লখনৌ চিকন কিনছি, মানে এইরকম করে ভাবে কেছে। কিন্তু পরেরটা যেটা মানে রিসেন্ট যেটা, আমি এই অক্টোবর মাসে গেছিলাম মায়ানমার ঘুরতে, সেখানে গিয়ে আমি একটা বড়সড় ঝামেলার মধ্যেই পড়েছিলাম। আমি এবং আমার সঙ্গে একজন দিদি গিয়েছিলেন, আমরা দুজনই ছিলাম। এবার আমরা ইন্ডিয়া লেক বলে একটা জায়গা থেকে আমরা বাগান বলে আরেকটা জায়গায় যাচ্ছিলাম সার্ভিস যে গাড়িতে আর কি, লোকাল সার্ভিস গাড়ি, যেহেতু দুজন তো সেটা গাড়ি বুক করে যাওয়ার মানে ভাবনাই করিনি আর, তো প্রচুর খরচের ব্যাপার সেটা, প্লাস বিদেশে গেলে আমরা চেষ্টা করি যতটা কম খরচে করা যায়, ব্যবহার করে। সেই লোকাল ট্রান্সপোর্ট মানে হচ্ছে গাড়ির মধ্যে চালের বস্তা, সবজির বস্তা থেকে আরম্ভ করে
একটা স্কুটি পর্যন্ত উঠে গেছে। সে স্কুটির হাতলের পাশ দিয়ে বডিকে বেঁকিয়ে আমাকে সিটে গিয়ে বসতে হবে, এইরকম ঠাসা গাড়ি আর কি। আমাদের দেখাচ্ছে যে আমরা বিকেল 5টার মধ্যে বাগান পৌঁছে যাব, কিন্তু এটা বিভিন্ন দোকানে বিভিন্ন মার্কেটে দাঁড়াচ্ছে, সেখান থেকে মাল তুলছে, অন্য লোক আসছে, তারা মাল দিয়ে যাচ্ছে, তার জন্য হয়তো গাড়ি ওয়েট করছে। এই করতে করতে আমরা 4:30টার সময় যে জায়গাটা গিয়ে পৌঁছলাম, তখন দেখাচ্ছে আমরা 7টায় বাগান পৌঁছাবো, সন্ধ্যে 7টা। এবার 4:30টায় যে জায়গাটা পৌঁছালাম সেখানে গিয়ে দেখি হঠাৎ করে আর এলাকাটা প্রচন্ড জঙ্গল মতো, মানে একদম আমাদের জঙ্গলমহলের ছবি যাকে বলা যায়। মাঝে মাঝে দু একটা ধান ক্ষেত, কোনো বাড়িঘর ধরের কোনো দেখা নেই, শুধু জঙ্গল। আমরা আটকে পড়লাম প্রায় 100টা গাড়ির পেছনে। কি ব্যাপার? আর মায়ানমারে ভাষা ভীষণ সমস্যা, কেউ খুব একটা, আমাদের গাড়ির মধ্যে যিনি কন্ডাক্টর ছিলেন তিনি শুধু বলছিলেন, এটা 9 সিটের মতো মানে ছিল আর কি, 13 সিটের গাড়ি, মানে 9 জন মতো যাচ্ছিলাম। তিনি শুধু বললেন ওয়াটার ওয়াটার, এইটুকু বোঝাতে পারছেন আর কি। এবার আমরা তখন দেখি তো, আমরা নিজেই গিয়ে দেখি কি হয়েছে। হাঁটতে হাঁটতে প্রায় 1 কিলোমিটার হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম যে পুরো ফ্লাডেড হয়ে গেছে বৃষ্টিতে, মানে আগের দিন, এবং নদীর বাঁধ ভেঙেছে, নদীর বাঁধ ভেঙেছে বৃষ্টির কারণে। তার সঙ্গে বৃষ্টিও হয়েছে, আগের দিন রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছিল, বৃষ্টি এবং নদী বাঁধ ভাঙার কারণে বন্যার পরিস্থিতি তৈরি হয়ে গেছে, একদম ফ্লাডেড। এবং আর্মি নেমে গেছে, ওখানকার মঙ্ক যারা, তারাও মানে পাস করাচ্ছে নেমে। ওই দিকেও ওই রকম উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি ওরকম দাঁড়িয়ে আছে। ওরা যেটা করছিল, বড় বড় ট্রাক আর দোতলা যে এই যে টুরিস্ট বাস থাকে সেইগুলোকে পাস করিয়ে দিচ্ছে। ছোট গাড়ি ওরা, আমাদের গাড়িটা ওই টেম্পো ট্রাভেলার টাইপের ছিল আর কি, ছোট গাড়ি ওরা অ্যালাউ করছে না। তাও তো বুঝতে পারছি না যে আদৌ যেতে দেবে কিনা বা কিছু। এই করতে করতে তখন প্রায় সন্ধে হতে যায়, 5:30টা বাজে। ওখানে এমনি একটু আগে সন্ধে হয়ে যাচ্ছে। কি হবে, কি করব? এর মধ্যে থেকে আমাদের গাড়িতে একজন মহিলা ছিলেন, তিনি অনেকক্ষণ ধরে ফোন টোন করে তিনি বোধহয় কোথাও চলে গেলেন, মানে তার কোনো আত্মীয়র বাড়িটারই কাছে আছে, উনি চলে গেছেন রাত কাটাতে। আমরা যেটা 5:30টার দিকে বুঝে গেলাম গাড়ি যাবে না, এবং সারা রাত ওইখানেই থাকতে হবে, এবং কোনোভাবে আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছতেই পারবো না। এবং আমরা তখন ওদেরকে বললাম যে তাহলে আমরা এক্সট্রা টাকা দিচ্ছি, তেমন হলে আমরা কাছাকাছি পেছন দিকে চলো কোনো শহরে গিয়ে, সেটাও 2 ঘন্টা দূরে আমরা ফেলে এসেছি। তারপরে আর কোনো শহর নেই যে আমি কোনো হোটেল পাবো, মানে পুরো মাঝপথে আটকে। এবার ব্যাপারটা যে সারা রাত যে আমরা গাড়িতে থাকবো, একে আমরা বিদেশি, ওখানে কাউকে চিনি না, ভাষার সমস্যা। ওরা শুধু একবার জিজ্ঞেস করছে হাংরি, মানে যা পাবে এখানে লোকাল একটা দোকান আছে। লোকজনকে তো দেখছি একেবারে সেই চাদর টাদর, মানে বেশ কয়েক ঘন্টা আগে থেকেই ঘটছে আর কি ঘটনাটা। চাদর টাদর পেতে গাড়ি থেকে নেমে সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল, মানে যারা আমাদের আগে এসে দাঁড়িয়েছে। এবার আমাদের গাড়িতে মহিলাটি চলে যাওয়ার পরে আমরা খুব আনসেফ ফিল করলাম যে না, গাড়ির দরজা বন্ধ করে দিলে কিন্তু আমাদেরকে ওরা যেরকম ভাবে খুশি অ্যাটাক করতে পারে। মহিলা উনি থাকলে তাহলে আমরা কিন্তু সেফ, অসুবিধা ছিল না, কিন্তু আর কোনো মহিলা নেই কিন্তু। এবার ওইখানে একটি ছেলে ছিল, সে একটি হোটেলে রান্না করে। সে আমাদের বললো, ছেলেটি ভালো ছেলে, খুবই ভালো ছেলে, মানে প্রথম থেকেই খুব মানে আমাদের সাহায্য করার জন্য এগিয়েছিল। আমার স্যার ইংরেজিতে কথা বলতে পারবে, আমি ফোনে কথা বলিয়ে দিচ্ছি। তা ওর স্যার বললেন যে আমার একটা রেস্টুরেন্ট আছে, তোমরা সারা রাত সেখানে এসে থাকতে পারো। আমরা তাই থাকবো। ঠিক আছে। আবার অন্য একটু ব্যাক করে এসে অন্য একটা রাস্তা দিয়ে 1/2 ঘন্টা গেলাম, তখন ঘুটঘুটে অন্ধকার, মানে একটা টিম করেও লাইট জ্বলছে না। ও বাবা, গিয়ে দেখি রেস্টুরেন্ট না, সেটা একটা ধাবা, মানে একদম ওপেন ধাবা, সেখানে ওই বেঞ্চে শুয়ে থাকতে হবে। এবং সেইটাই আমরা থাকলাম সারা রাত। এবং ধাবা মানে আমি তোমাকে ব্যাখ্যা করে বোঝাতে হবে না তার পরিবেশটা কি হয় যত রাত বাড়ে, মানে রাত 12টা-13টার দিকে সব আসছে, তারা কি পরিস্থিতি হচ্ছে সেখানটা। ওই পরিস্থিতিতে কুকুরের পাশে, মানে আমি একটা মানে বেঞ্চে শুয়েছি, তার ওপাশটা কুকুর শুয়েছে। প্রতি মুহূর্তে ভয় পাচ্ছি যে তার পায়ে তো আমার পাটা লাগলেই সে আমাকে দেবে কামড়ে। ওইভাবে তুমুল বৃষ্টি পড়ছে, বৃষ্টির ঝাঁট সে লাগছে, খোলা তো। ওখানকার ওয়ার্কারদের সঙ্গেই ওরা যেরকম ভাবে শুয়ে রইল বেঞ্চে, আমরা ওইভাবে বেঞ্চে শুয়ে রাখলাম, মানে পাসপোর্ট, ডলার, ক্যামেরার ব্যাগ ওইগুলোকে একেবারে মানে বুকে আগলে রেখে, মানে না, গাড়িতে তবু আমরা থাকবো না, ওপেন জায়গায় কেউ আমাদের গায়ে হাত দেওয়ারও সাহস পাবে না। কিন্তু একটা গাড়ি খুব রিস্কি, গাড়ির একটা দরজা বন্ধ করে দিলে। ওইভাবে সারা রাত সেই মুহূর্তে মনে ছিল কতক্ষণে মানে এই রাতের কি সকাল নেই। হ্যাঁ ঠিক। এবং একটাই আমাকে মানে একটুখানি আশা জাগিয়েছিল, ওই ধাবারই কোনো ওয়ার্কার সে হিন্দি গান শুনছিল মোবাইলে। ওইটুকু যেন মানে ওই আমার দেশের টান, ওই আমার দেশের ভাষা আমি শুনতে পাচ্ছি, মানে ওইটুকু আমাকে একটা যেন সেই মুহূর্তে শান্তি এবং কোথাও যেন একটা সাহস দিচ্ছিল আর কি। আদারওয়াইজ আমরা বুঝতে পারছি আমাদের নিয়ে আলোচনা হচ্ছে, কারণ ফরেনার শব্দটা তো শুনছি। আর তো টুরিস্ট নেই মায়ানমারে, টুরিস্টের অবস্থা, ট্যুরিজমের অবস্থা খুব খারাপ, টুরিস্ট যায় না এখন একদমই,
বিশেষ করে কোভিডের পর থেকে এবং ওই দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে। তা সেখানে যাই হোক আমরা খুবই ঝুঁকি নিয়ে গেলাম এবং পরের দিন আমরা বললাম যে না, বাগান আমি আর যাব না, কারণ বাগানে ওই প্ল্যানিংটা আপনাকে ক্যান্সেল করতে হলো, ওই পরিকল্পনাটা ক্যান্সেল করে আমি তখন ম্যান্ডেলের দিকে চলে গেলাম। ঠিক, নিঃসন্দেহে সেখানে কিছুটা আপনারা ওই সাহায্যটুকু না পেলে, যে সাহায্যটা ওই ছেলেটি আপনাকে করেছিল, ওটুকু না পেলে আপনাদের জন্য বিষয়টা কঠিন হতো এবং মানে সত্যি ওর কথা আমি জীবনে ভুলবো না। ও সেদিন মানে একেবারে ওইটুকু নিয়ে গেল, আমরা ওই ছাদটুকু পেতাম না আর কি, মাথা গোঁজার ঠাঁইটুকু আপনারা পেতেন না, রাস্তাতেই ওই গাড়ির মধ্যেই থাকতেও তো অপরিচিত কয়েকজন লোকের মধ্যে। ঠিক, অর্থাৎ ট্যুরিজম কোথাও আমাদের মানবিক হওয়ার একটা বার্তাও দেয়, একদম মানে মানবিকতা শেখায়, মানবিকতার পাঠ, যেটা আমরা বলি না যে আমরা যেটা বই পড়ে শিখতে পারি না, যেটা আমরা হয়তো আমাদের পরিচিত গণ্ডির মধ্যেও শিখতে পারি না, কিন্তু ট্যুরিজম বা বেড়ানো আমাদের বেড়ানো, ভাষা, দেশ, এই সমস্ত ধর্ম, বর্ণ, জাত সবকিছুকে একেবারে ঘেটে দেয়। এবং পায়েল, তুমি এইটাই আমি তোমাকে বলতে বলতে আমার মনে হচ্ছিল যে ওই যে সেই মোমেন্টে আমি যে ওই কয়েকজন ওয়ার্কার যেভাবে রয়েছে, আমিও কিন্তু তাদের মতো, আমি কিন্তু কিচ্ছু আলাদা নই তখন। ঠিক, অর্থাৎ কোথাও জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ পাঠ এভাবেই বোধহয় আমাদের ট্যুরিজম বা ভ্রমণ আমাদের শিখিয়ে দেয়। এটা শুধুমাত্র নিছক ওই আনন্দ করা বা কয়েকটা দিন অন্যভাবে কাটানো এটা নয়, এটা আমাদেরকে কোথাও একটা আমাদের ওই মাটির সঙ্গে বেঁধে রাখার একটা শিক্ষা বোধহয় দেয় বেড়ানো। কিন্তু ঘড়ির কাঁটা বলছে যে সময় আমরা পার করে ফেলেছি। আমাদের এই নিয়ে আলোচনা চললে হয়তো চলতেই থাকবে, এর কোনো শেষ নেই। তবুও আমি বলবো আজকে আমাদের মূল বিষয় ছিল ন্যাশনাল ট্যুরিজম ডে, সেই নিয়ে তার প্রাসঙ্গিকতা এবং বেড়াতে গেলে কিছু অপ্রীতিকর অভিজ্ঞতার সম্মুখীন হতে হলে কিভাবে নিজেকে ঠিক রাখা যায়, সেটাকে মেনে নেওয়া যে হ্যাঁ এই পরিকল্পনাটা আমাকে বাতিল, অর্থাৎ সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং ঝুঁকি না নেওয়া, সব মিলিয়ে তবেই হয়তো আমরা বেড়ানো বিষয়টাকে নিজেদের ভেতরে একটা শিক্ষার মতো করে নিতে পারবো। তার সঙ্গে মানবিকতার পাঠ তো রইলই। দিদি, অনেক ধন্যবাদ আকাশবাণী স্টুডিওয়ে আসার জন্য। আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ প্রান্তে এসে গেছে। যদি বলবো যে ন্যাশনাল ট্যুরিজম ডে এই দিন উপলক্ষে এবং আপনার বেড়ানো, যদি কিছু শেষ কথা আমাদের শ্রোতাদের বলেন। শুধু একটা কথাই বলবো, সচেতনভাবে ভ্রমণ করুন, প্রকৃতিকে নষ্ট না করে, মানুষকে সম্মান জানিয়ে, সেখানকার সংস্কৃতিকে সম্মান জানিয়ে ভ্রমণ করুন এবং আনন্দে ভ্রমণ করুন। এমন কোনো আচরণ করবেন না যে আচরণ আপনাকে এবং আপনি যে অঞ্চলের মানুষ সেই অঞ্চলের মানুষকে লজ্জায় ফেলে। অনেক ধন্যবাদ শ্রেয়সীদিকে আকাশবাণী স্টুডিওয়ে আসার জন্য এবং আকাশবাণীকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।